फर्स्ट वेव में उतना इशू नहीं हुआ, सेकेंड वेव्स में भी उतना प्रॉब्लम, जब थर्ड वेव आया उसमें बहुत कुछ डैमेज कर गया। আমি অভিক আজ আপনাদের নিয়ে যাব এমন এক দ্বীপে যার জনপ্রিয়তা 2006 সালের পর থেকে কমে গেছে। কারণ একটাই, সুনামি। আর যেখানে যেতে গেলে জাহাজ ছাড়া আর কোনো রাস্তা নেই। আজ আপনাদের বলবো লিটল আন্দামানের গল্প। সঙ্গে থাকবে কিভাবে যাবেন, খুব ভালো লাগবে, কোথায় থাকবেন, কি খাবেন আর কি কি অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করি লিটল আন্দামানের ব্লগটা। আমি অভিক, আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি আমাদের হোটেল আইল্যান্ড প্লাজার ঠিক সামনে। আর আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে খুব কম বাঙালি ট্রাভেল ব্লগার গেছে একটা আন্দামানের একটা নতুন দিক এক্সপ্লোর করতে। আজকে আমি আপনাদের আরেকটা নতুন আন্দামানের জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা সম্পূর্ণ আনএক্সপ্লোর। চলুন শুরু করি। আর আমাদের গাড়ি AN019375 এটা এসে গেছে, সৌরভ উপস্থিত, ঠিক আছে। আর আমরা এই মুহূর্তে যাব হাড্ডো জেটিতে। তো চলুন শুরু করি। হাড্ডো জেটিতে পৌঁছে গেছি। আর সৌরভ কিছু এক্সপিরিয়েন্স ওর জাহাজ যাত্রার আপনাদের সঙ্গে শেয়ার করছে, সেটা একটু শুনে নিন। জাহাজে যদি আবহাওয়া একটু ঠিক না থাকে তখন কিন্তু জাহাজে রোলিং হয়, আর রোলিংয়ের পরিণামে খুবই বমি বা ভমিটিং প্রচুর মাত্রায় হয়। তাই স্যার আর ম্যাডামকে আমার তরফ দিয়ে আমি অল দ্য বেস্ট বলছি, জানি ওরকম কিছু রাস্তায় না হয়। আর যে হোক, বমি হোক, রোলিং হোক, যা হোক, এই জার্নিটার পরে যা আনন্দ পাবে, যা দেখতে পাবে, সেটা এইটা জিনিসটা পুরোই সম্পূর্ণ ভুলে যাবে। প্রত্যেকটা ট্যুরেই বেশ কিছু নতুন মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়। এবারের ট্রিপে সৌরভ সেই সংযোজন। সৌরভকে হাড্ডো জেটিতে বিদায় জানিয়ে চেক ইন করে এগোলাম আমাদের জাহাজ MV সিন্ধুর দিকে। তবে MV সিন্ধু ছাড়াও MV নালন্দাও এই রুটে রেগুলার যাতায়াত করে। আজকে আমরা যাত্রা করছি MV সিন্ধুতে। জাহাজটা খালি দেখুন কতটা বড়। এত বড় জাহাজে আমি এর আগে কোনোদিন উঠিনি। আর এই জার্নির এক্সপিরিয়েন্স কীরকম হতে চলেছে এটাও আমার কাছে একটা রহস্য। শুধু আমার কাছে রহস্য নয়, আমার সঙ্গে কিন্তু হয়তো মনে হয় আপনাদের অনেকের কাছেই রহস্য। তো চলুন শুরু করি, দেখি কীরকম লাগে। জাহাজের বাঙ্ক কীরকম হয় সেটা একটুখানি শেয়ার করছি আপনাদের সঙ্গে, একবার দেখে নিন। জামা কাপড় মেলার জন্য এখানে হ্যাঙ্গার আছে। আর এই হচ্ছে বার্থ, আপার আর লোয়ার। বাঙ্কে সাধারণত দুটো করেই বার্থ থাকে। তো গদিগুলো খুব নরম, বেশ বসে বেশ আরাম আছে। আর ইন্ডিভিজুয়াল লকার থাকে, এ হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে ইন্ডিভিজুয়াল লকার। প্রত্যেকটা বেড সাইডে একটা পার্সোনাল লাইট আছে। আর নিচের বেডের নিচে লাগেজ স্টোরেজের জন্য জায়গা আছে। তাহলে উঠি এবার নিচের আপার বার্থে। দেখা হবে কাল সকালে। এখনকার জন্য শুভরাত্রি। গুড মর্নিং, সুপ্রভাত। 10 ডিগ্রি চ্যানেল থেকে প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি MV সিন্ধুর টপ ডেকে, সমুদ্রের বুকে একটা নির্ভেজাল সূর্যোদয় উপভোগ করার জন্য। সূর্যোদয় দেখে যখন ফিরলাম তখন ডিবোর্ডিং এর সময় প্রায় কাছাকাছি। তাই তড়িঘড়ি করে কম্বল ফেরত দিতে চললাম। জাহাজে জার্নির সময় কম্বল পাওয়া যায়, সেক্ষেত্রে 500 টাকা জমা রাখতে হয়, এবং আপনি যখন কম্বল ফেরত দেবেন অক্ষত অবস্থায় তখন আপনার 500 টাকা আবার রিফান্ড হয়ে যাবে। অবশেষে অপেক্ষার অবসান, আমরা পৌঁছালাম হাটবেতে। আর এবারে আমরা ঘুরবো লিটল আন্দামান। কালকে রাত্রিবেলা 9টার সময় জাহাজ ছেড়েছিল,
আজ সকালে এখানে পৌঁছেছি 6:30টার সময়, নামতে আধ ঘন্টা মতো সময় লেগেছে। এবার জাহাজ জার্নির এক্সপিরিয়েন্স যারা আমাদের মতো প্রথম করছেন তাদের জন্য বলছি, সিন্ধু জাহাজ এমন একটা জাহাজ যেখানে সেরকম কিছু টার্বুলেন্স আমরা ফিল করতে পারিনি। আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে আমাদের বমি হবে, সি সিকনেস ফিল করবো সব রকমভাবে, কিন্তু সেরকম কোনো কিছুই আমরা ফিল করিনি। ইটস খুব ভালো জার্নি হয়েছে। তো চলুন এগোনো যাক আগের দিকে, আমাদের হোটেলের দিকে এগোই, ফ্রেশ হই, তারপর কী কী পার্ট আছে ঘোরার সেগুলো সব ঘুরে দেখব। যখন জাহাজ থেকে নামলাম তখন আকাশে কালো মেঘের ঘনঘটা, দেখতে ফাটাফাটি লাগছিল। কিন্তু বলে না, সব ভালোরই একটা ড্রব্যাক থাকে। ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করছিলাম যেন এই ড্রব্যাকের প্রভাব আমাদের ট্যুরের ওপর না পড়ে। তাই চলুন লিটল আন্দামানের ট্যুরটা এবার শুরু করি। লিটল আন্দামানে পৌঁছানোর পর প্রথম স্ট্রাগলটাই হলো অটো পাওয়া। যেহেতু এখানে জনবসতি খুব কম, তাই গাড়ি ঘোড়ার সংখ্যাও বেশ কম। প্রায় আধ ঘন্টা পর অটো পেলাম আর এগোলাম আজকে আমাদের হোটেলের দিকে। হার্ডবে জেটি থেকে আমাদের হোটেলের দূরত্ব 2 কিলোমিটার, আর এই 2 কিলোমিটারের জন্য আমাদের অটো ভাড়া পড়েছিল 100 টাকা। সময় লেগেছিল 15 মিনিট মতো। লিটল আন্দামান আসার আগে আমাদের দুজনের মনে খুব সন্দেহ ছিল যে জায়গাটা কীরকম হবে, কোনো ট্যুরিস্ট যায় না। কিন্তু পরবর্তীকালে খোঁজ করে যেটা জানলাম সেটা হচ্ছে লিটল আন্দামানের সুনামির আগে অবধি, মানে 2006 সালের আগে অবধি রেগুলার বেসিসে ট্যুরিস্ট আসতো। সেক্ষেত্রে সকালবেলা 7:30টার সময় পোর্ট ব্লেয়ার থেকে একটা বোট ছাড়তো, এখানে 12টার সময় পৌঁছাতো, আবার এখান থেকে 2টোর সময় বোটটা ছাড়তো, পোর্ট ব্লেয়ারে গিয়ে সন্ধ্যে 7টার সময় পৌঁছাতো। কিন্তু সেক্ষেত্রে কী হতো, যে যারা যাতায়াত করতো তাদের প্রচুর বমি হতো, যেহেতু হাই স্পিড বোট ছিল। কালকে এমভি সিন্ধুতে আমরা এসেছি, এমভি সিন্ধুর কোনো রকমই কোথাও কোনো রকম দুলুনি বা ঝাঁকুনি কোনো কিছুই আমরা ফিল করিনি। জাহাজের এক্সপিরিয়েন্সও খুব ভালো, ক্যান্টিন থেকে শুরু করে রিক্রিয়েশন হল, 2টো টাইপের ক্যান্টিন, সমস্ত কিছু আছে। আর আমাদের হোটেলটা, এটাও নিয়েও আমার খুব একটা কীরকম হবে না হবে এটা নিয়ে খুব সন্দেহ ছিল। বাট লিটল আন্দামানের যেমন ল্যান্ডস্কেপ সুন্দর, ঠিক সেরকম আমাদের হোটেলটাও কিন্তু খুব সুন্দর। মানে সরকারি রেস্ট হাউসগুলোর পর আমরা মনে হয় সবথেকে ভালো হোটেলে লিটল আন্দামানেই পেলাম। একবার দেখাই, আমরা লিটল আন্দামানে হোটেল সিল্যান্ডে ছিলাম। এই হোটেলটা হার্ডবে জেটি থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে আছে। হোটেলের বাইরেটা যতটা সিনারিক, রুমগুলোর ভেতরটা ততটাই সাজানো গোছানো। আমরা আজ এসি রুমে ছিলাম, আমাদের রুমের ভাড়া পড়েছিল 1400 টাকা। আর আপনারা যদি নন এসিতে থাকতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 1000 টাকা করে। আর এখানে আপনি স্টোরেজের জন্য পর্যাপ্ত জায়গা পাবেন। আর ওয়াশরুমটাও ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজার আছে যেটা কিন্তু সত্যিই কাজ করে। তাহলে একেবারে ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। যদি আপনি আন্দামানে একটা এত সুন্দর ওয়েদার, নির্জন বিচ আর একটা আইসোলেটেড দ্বীপে দিন কাটাতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই আপনারই জন্য। চলুন শুরু করি। আর এটাই হচ্ছে লিটল আন্দামানের ট্যুরিস্ট ম্যাপ। দেখা যাক দুদিনে আমরা কতগুলো জায়গা কভার করতে পারি। আন্দামানে আমরা নীল আইল্যান্ডে স্কুটি নিয়ে ঘুরেছি, হ্যাভলকও স্কুটি নিয়ে ঘুরেছি, এমনকি পোর্ট ব্লেয়ার শহরেও আমরা স্কুটি নিয়ে ঘুরেছি। তো লিটল আন্দামানটাই বা কেন বাকি থাকে স্কুটি ছাড়া? লিটল আন্দামানে স্কুটির জন্য ভাড়া পড়বে আপনার 600 টাকা করে, আর 2000 টাকা ডিপোজিট করতে হবে। গাড়ি অক্ষত অবস্থায় ফেরত দিলে আপনি 1400 টাকা রিটার্ন পেয়ে যাবেন। আর পেট্রোলের রেট হচ্ছে এখানে কিন্তু আমাদের ওখানে থেকে অনেক কম, 84 টাকা 42 পয়সা। আর খুব সুন্দর, আমি যখন গাড়িটা নিতে গেছিলাম তখন পেট্রোল পাম্পের লোকেশানটা কিন্তু মারাত্মক, একদম চারদিকে জঙ্গল, তার মাঝখানে কিন্তু পেট্রোল পাম্পটা। জায়গাটা গিয়ে অনেকটা আমার জয়পুর, বাঁকুড়া জয়পুর ঢোকার আগে একটা পেট্রোল পাম্প পরে বাঁ দিকে যাওয়ার সময় সেই জায়গার অ্যাম্বিয়েন্সটার কথা মাথায় চলে এলো। আকাশে মেঘের ঘনঘটা, এরই মাঝে ট্রিপ শুরু করছি। চলুন। রেডি হয়ে বেরিয়েছিলাম, জাস্ট দেখুন আকাশের অবস্থাটা। মানে যখন বেরোলাম তখন অবধি কিন্তু একদম ঠিকঠাক ছিল, হালকা মেঘ ছিল, কয়েক মিনিটের মধ্যে এই অবস্থা। এইটা কিন্তু দক্ষিণ আন্দামানের মানে বা লিটল আন্দামানের একটা ভীষণ ভালো ফিচার। কখন মেঘ, কখন বৃষ্টি, কখন রৌদ্র আপনি নিজেও জানতে পারবেন না। যাই হোক, অর্পিতার মনে একটা দুঃখ ছিল যে ছাতা নিয়ে এসেছিলাম আমরা, ছাতাটা ইউজ করা গেল না বৃষ্টির জন্য। ওর মনের দুঃখটা কিন্তু পুরোপুরি মিটিয়ে দিল ভগবান। বৃষ্টি একটু হালকা হতেই স্কুটি স্টার্ট করলাম। হাতে গোনা কয়েকটা গাড়ি, আর চারদিকে শুধু সবুজ আর সবুজ, এর সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। এই আমার জীবনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে অন্যতম একটা।
আর এই এক্সপিরিয়েন্স করতে করতেই পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম স্পট হোয়াইট সার্ফ ওয়াটারফলসের এন্ট্রান্স গেটের সামনে। মেন রোড থেকে একটা খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে বাইক বা স্কুটি যেটাই ভাড়া নেবেন, আর যদি গাড়ি ভাড়া নেন সেটা তো আলাদা ব্যাপার, তবে স্কুটি ভাড়া নিলে কিন্তু একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, বেশ গা ছমছমে ব্যাপার। তার মধ্যে দিয়ে 1 কিলোমিটার মতো রাস্তা স্কুটি চালিয়ে আসতে হবে। এসে এখানে এন্ট্রান্স বোর্ড মানে গেট আছে, তো সেখানে আপনার গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, ঠিকানা সমস্ত কিছু দিয়ে, ডেট অফ এন্ট্রি, কটায় এন্ট্রি করলেন সব কিছু দিয়ে এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে এই রাস্তা দিয়ে সোজা মিনিট 5 মতো হাঁটতে হবে। দেখি এগোনো যাক। জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় আমার কিন্তু বেশ ভয়ই লাগছিল। টুরিস্ট কম বলে জায়গাটা আদৌ মেনটেন করে না সেটা নিয়ে একটা সন্দেহ তো মনে ছিলই। এখানে কিন্তু প্রচুর সল্ট ওয়াটার ক্রোকোডাইল পাওয়া যায়, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু তাও সাহস করে এগিয়ে গেলাম। আর গিয়ে যা দেখলাম তাতে কিন্তু একটাই কথা আসে, জাস্ট ওয়াও। অসাম লাগছে, অসাম। আর জলে পা দেবো, নামবো ভেবেছিলাম, কিন্তু এত ঠান্ডা জল না, পা দিলে মনে হচ্ছে কেটে বেরিয়ে যাবে পা। আমি এতদিন আন্দামানে আছি, কোথাও কিন্তু এরকম ঠান্ডা জল দেখিনি। এক্সপিরিয়েন্স ইজ অসাম। জঙ্গলের মাঝখান থেকে হেঁটে আসার। আর আমার চশমার গ্লাসটা একটু খেয়াল করুন, জাস্ট কতটা জলের ছিটে আছে। আমি ঝর্ণা থেকে মোটামুটি 20-25 ফুট দূরে দাঁড়িয়ে আছি। গ্লাসটা খেয়াল করলে বুঝতে পারবেন কাঁচের কী অবস্থা হয়েছে। শুধু কাঁচ নয়, জামা কাপড়ও ভিজে গেছে। আর এই চারপাশে দেখতে পাচ্ছেন জল কীরকমভাবে ছিটে ছিটে আসছে। ক্যামেরায় জানি না কতটা আসবে, বাট ইটস এ অসাম প্লেস। মানে জঙ্গলের মাঝে যদি একাকী কাটাতে হয় নিজের কাছের মানুষের সঙ্গে, তাহলে কিন্তু এই জায়গায় কোনো তুলনা হবে না। ওয়াটারফলসের পাশেই একটা খুব সুন্দর বসার জায়গা আছে, যেখানে বসে প্রকৃতির সৌন্দর্য কি ভালোভাবে ফিল করা যায়। হোয়াইট সার্ফ ওয়াটারফল দেখে আমরা এগোলাম আমাদের পরবর্তী গন্তব্য লিটল আন্দামানের কালাপাত্থার বিচ দেখতে। 2006 সালের সুনামি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম ক্ষতি করেছে, তার খবর আমরা সবাই জানি। বেশ কিছু ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়। সুনামির পরবর্তী এফেক্ট দেখতে গেলে আপনাকে কিন্তু লিটল আন্দামানের কালাপাত্থার বিচে অবশ্যই আসতে হবে। এই যে সামনে গাছগুলো দেখছেন না, এগুলো সবই কিন্তু হচ্ছে সুনামিতে উৎপাটিত হয়েছিল। আমরা বেসিক্যালি যখন আন্দামানে এসেছিলাম তখন ম্যাক্সিমাম জায়গায় এক্সেপ্ট হচ্ছে রামনগর বিচ, ওই বিচে একমাত্র আমরা এই হলুদ বালিটা পেয়েছিলাম। বাকি কিন্তু আন্দামানের সমস্ত জায়গায় যেখানে ঘুরেছি সব জায়গায় সাদা বালি। তবে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আন্দামানের রসের সৌন্দর্য একরকম, নীল আইল্যান্ডের সৌন্দর্য একরকম, হ্যাভলকের সৌন্দর্য আরেক রকম। যদি নর্থ আন্দামানের কথা বলি তাহলে ডিগলিপুর, মায়াবন্দর, রঙ্গত, প্রত্যেকটা জায়গা কিন্তু প্রত্যেকে থেকে সম্পূর্ণ আলাদা। আর আজকে কালাপাত্থার বিচে এসে কিন্তু মনে হচ্ছে লিটল আন্দামান সত্যিই অসম্ভব সুন্দর। আমি ধন্যবাদ জানাচ্ছি তপন কাকুকে আর আমার বাবাকে। ওরা যদি জোর না করতো তাহলে হয়তো আমি লিটল আন্দামানের প্রোগ্রামটা রাখতামই না আমার প্রোগ্রাম শিডিউলে। একটা সময় ছিল যখন নর্থ আন্দামান ট্যুরিস্ট না গেলেও লিটল আন্দামানে রেগুলার বেসিসে ট্যুরিস্ট আসতো। সুনামির আগেকার সময়কার কথা বলছি, সেই সময় রেগুলার বেসিসে বোট চলতো পোর্ট ব্লেয়ার থেকে, কিন্তু সুনামি পরবর্তীকালীন অবস্থায় সপ্তাহে এখন 1 দিন অন্তর বা কখনো 2 দিন অন্তর অবধি বোট চলে। বাট আমি আবার বলছি, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে যদি আন্দামানকে চিনতে হয়, আন্দামানকে জানতে হয়, তাহলে কিন্তু নর্থ আন্দামানের সঙ্গে সঙ্গে লিটল আন্দামানকে আপনাকে ঘুরতে হবে। অসম্ভব ভালো লাগছে, দূরে পাহাড়ের ঢাল, তার মধ্যে থেকে ভেসে আসছে সমুদ্রের ঢেউ, আর একদম আপনি আর আপনার সঙ্গে একদম মনের লোক। ওফ, ফিল করা যাচ্ছে জায়গাটা, মারাত্মক মারাত্মক। সমুদ্রের ধার দিয়ে স্কুটি চালিয়ে এগোলাম বিচের আরও আগে। এই সমুদ্রের ধারে স্কুটি চালাবার এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণ অন্যরকম।
আমি অবাক হয়ে যাই এটা ভেবে যে প্রকৃতি কিভাবে তার অধীনে আমাদেরকে রেখেছে। একটা সুনামি এই জায়গাটার হুলিয়া কিভাবে পাল্টে ফেলতে পারে। অনেক ভারতীয় সিনেমায় তো বিদেশে শুটিং হয়, কিন্তু এই জায়গাটা দেখে আপনারা বলুন তো, এই ল্যান্ডস্কেপটা কি কোনো অংশে বিদেশের থেকে কম যায়? এরপর আমরা দেখে নিয়েছিলাম এখানকার সুনামি রিলিফ কলোনি। সুনামি রিলিফ কলোনির নামটার কারণ হচ্ছে সুনামির সময় নিচু জায়গায় যারা ছিলেন তাদেরকে এনে উঁচু জায়গায় এখানে ঘরবাড়ি করে দেওয়া হয়েছিল টেম্পোরারি তখনকার সময়। পরবর্তীকালে ওনারা নিজেরাই এখানে ঘরবাড়ি বানিয়ে থাকছেন। এই মুহূর্তে আছি হচ্ছে রামকৃষ্ণপুরের। দুপুরে খুব খিদে পেয়েছে, সকালে যেহেতু মুড়ি খেয়েছি আর কিছু খাওয়া হয়নি, সেহেতু দুপুরে খুব খিদে পেয়েছে। অনেক দিন বাদে কচু শাক দিয়ে ভাত খাবো। সেই বাড়ি ছেড়েছিলাম, তার আগে খেয়ে এসেছিলাম। তো কচু শাক, বাঁধাকপির তরকারি আর বাঁধাকপি আর গাজরের তরকারি, ডাল আর ভাত, এই মিলের দাম এখানে 130 টাকা। আজকে যেহেতু শনিবার সেহেতু ভেজ। অসাম হয়েছে, অসাম অসাম। আমি এই মুহূর্তে যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে রামকৃষ্ণপুর ড্যাম। এই জায়গাটা কিন্তু হচ্ছে আজকে আমাদের 3rd ডেস্টিনেশন। আর জায়গাটা একদম মনে হচ্ছে যেন বাংলায় কোথাও আছি, আমি আন্দামানে আছি বলে মনে হচ্ছে না। আর দেখুন একপাশে রাজহাঁস, হাঁস চড়ে বেড়াচ্ছে, ওদিকে বোটিংয়ের সুবিধা আছে সামনে। জায়গাটার এক্সপিরিয়েন্স কিন্তু অসাম বস, অসাম। এই মুহূর্তে যেহেতু দিন 10 বৃষ্টি হয়নি, আজকে থেকে আবার বৃষ্টি চালু হয়েছে, সেহেতু ড্যামের জলটা একটু কমে গেছে। যখন ওভারফ্লো হয় তখন এখান থেকে জল গিয়ে এদিকে নিচে নেমে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে দুদিকে সূর্যমুখীর ঝাড়, তার মধ্যে দিয়ে রাস্তা। মানুষ এখন হয়তো এখানে খুব একটা আসে না বলে জায়গাটা অপ্রতুল লাগছে, কিন্তু আমি জানি না কেন আপনারা আসেন না। আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন, আন্দামান মানে কি শুধু হ্যাভলক? আন্দামান মানে কি শুধুই জলিবয়? আমার তো মনে হয় না। আন্দামান আসুন, আন্দামানকে জানুন, আন্দামান ঘুরুন, দেখুন অনেক কিছু আছে। প্রকৃতি এখানে রুক্ষ নয়, একদম খুব সুন্দর শস্য শ্যামল। এত সুন্দর পরিবেশ, এখানে দাঁড়িয়ে আমার একটা কথাই মনে হচ্ছে, মানে একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে। সঙ্গে অর্পিতাও আছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। শুধু ইচ্ছা থাকলেই তো হয় না, কিছু সময় সময়েরও দরকার। অনেকগুলো জায়গা কভার করতে হবে, তাই নিরুপায়। নাহলে কিন্তু সত্যি আজকে আমরা দুজনে হয়তো এখানে হারিয়ে যেতাম, প্রকৃতির কোলে, শান্তির খোঁজে, নির্জনতার মাঝে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাটলার বে বিচের সামনে। আর বিচটাকে দেখে এক নজরে আমার কি লাগলো সেটা নিজেরা দেখে নিন, তারপর কথা হবে। এই যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি না, এই জায়গাটা আসার সময় কিন্তু খুব সাবধান। একটু আগেই কিন্তু আমাদের ট্যুরের সলিল সমাধি হতে চলেছিল। অর্পিতা নারকেলের গাছের তলা দিয়ে আসছিল, মানে নারকেল তলা দিয়ে আসছিল যদি বাংলা ভাষায় বলি। আর এইখানের একটা ডাব এক্ষুনি ওর মাথার উপর জাস্ট 2 হাত দূরে পড়েছে। মাথার উপরে পড়লে কিন্তু একদম সলিল সমাধি হয়ে যেত ট্যুরের, এক্ষুনি পোর্ট ব্লেয়ার নিয়ে দৌড়াতে হতো। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, যখন আসবেন সাবধানে আসবেন, দেখে আসবেন। এই যে বিচ, এই যে বিচের সৌন্দর্য, এ কিন্তু আপনি রসেও পাবেন না, স্মিতেও পাবেন না। আর এই জিনিস আপনি
হ্যাভলকও পাবেন না, নীলও পাবেন না, এটা তো গ্যারান্টি সহকারে বলছি। মানে এত ভালো লাগছে না, চারপাশে সম্পূর্ণ ফাঁকা বিচ, শুধু অর্পিতা আর আমি, আর কেউ নেই। নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাবার জন্য এর থেকে আর ভালো কী চাই? আমার তো মনে হয় না আর কিছু চাই বলে। দেখুন কেমন লাগে বিচটা। আমার পেছনে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো কী গাছ বলুন দেখি? এই গাছ থেকে তৈরি জিনিসটা কিন্তু আমরা প্রায়ই খাই সিঙ্গারার দোকানে বা কচুরি ভাজতে, আমাদের ওখানকার দোকানে খুব ইউজ করে। কি বলছি আশা করে বুঝতেই পারছেন, ডালডার কথা বলছি। ডালডা কিন্তু এই গাছের তেল থেকে তৈরি হয়। আর 2017 সাল অবধি এখানে কিন্তু ডালডা ফ্যাক্টরি ছিল, বাট 2017-র পর এখান থেকে ডালডার প্রোডাকশান বন্ধ হয়ে গেছে। আর বাগান এরিয়াটা জাস্ট পড়ে আছে। ফ্যাক্টরি এখন টোটালি বন্ধ, যে কারণে নালে যদি বন্ধ না হতো তাহলে অবশ্যই আপনাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে যেতাম কীভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। কারণ আমি নিজেও বেসিক্যালি জানি না কীভাবে জিনিসটা তৈরি হয়। আমারও জানা হতো, সঙ্গে আপনাদেরকেও জানাতাম। যাই হোক, যেটা নেই সেটাকে ভেবে তো লাভ নেই। জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য, আপনাদের নলেজের জন্য এবং আমার নিজের নলেজের জন্য, যেহেতু আমি জানতে পেরেছি এটা নতুন জিনিস, এটা আমি জানতাম না, সেহেতু পাম গাছ দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে গেছিলাম নেতাজি নগর বিচে। লিটল আন্দামানে বাটলার বে বিচ এবং কালাপাত্থার বিচ ছাড়াও এই বিচটাও কিন্তু অন্যতম দ্রষ্টব্য স্থান। জায়গাটার চারপাশে ঘন ঝাউবন, আর জায়গাটার অ্যাম্বিয়েন্স কিন্তু সত্যিই ফাটাফাটি। কিন্তু আকাশে কালো মেঘ জমায় এবং সন্ধ্যা হয়ে আসার কারণে আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। এছাড়াও হাই টাইডও আমাদের না থাকার আরেকটা কারণ ছিল। বাইরে ঘুরতে বেরোলে পেটে যেন খিদে একদম চাগার দিয়ে ওঠে। ন্যাচারালি আমিও তো সেই নিয়মের ব্যতিক্রম নই, যে কারণে গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছিল, সেটাই নিয়ে নিলাম। আর বাঙালির পাওয়ার ন্যাপ হিসাবে কিন্তু এই বস্তুটার কোনো সাবস্টিটিউট হয় না। আমিও যেহেতু বাঙালি, অতএব একই ব্যাপার। যাই হোক, আমি এখানে আন্দামানে চা খাই, আপনারা বাড়িতে বসে চা খান। হেভি বানিয়েছে। এটা হচ্ছে 10 টাকা সাইজের রসগোল্লা আন্দামানে। তার সাইজটা দেখুন, আমাদের ওখানে মনে হচ্ছে 5 টাকা 6 টাকার রসগোল্লার থেকে বড়। যাই হোক, এত দূরে এখানে পেয়েছি, এটাই অনেক বড় কথা। মধ্যমগ্রাম বারাসাতে যেরকম সেই স্পঞ্জের রসগোল্লা পাওয়া যায় না, ঠিক একই রকম টেস্ট কিন্তু এখানে। এটা এখানে বলছে গজা, লবঙ্গ দিকে টাইপের খেতে, ভালোই খেতে। মিষ্টির স্বাদ নিয়ে কোনো কথা হবে না, সাইজটা ছোট। আমরা রাতে আমাদের হোটেল স্টিল্যান্ড ট্যুরিস্ট হোমের ঠিক পাশে অবস্থিত দেশি আড্ডা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। তো একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, এটাই আমরা হাফ হাফ করে খাবো। এখন অর্পিতা খাবে কি খাবে না বুঝতে পারছে না, কারণ আজকে তো হচ্ছে নিরামিষের দিন, শনিবার। তো যাই হোক, যদি না খায় আমি একাই পুরোটা খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কিন্তু সব জায়গায় দেখছি বিরিয়ানির সঙ্গে একটা করে পাঁপড় ভাজা দিচ্ছে আর রায়তা। এই নিয়ে আন্দামানে 2 জায়গায় বিরিয়ানি খাচ্ছি 15 দিনের মধ্যে। টেস্ট ভালো, বাট আমরা কলকাতায় যেরকম দম বিরিয়ানি খাই সেরকম কিন্তু ব্যাপারটা নয়, অন্যরকম প্রিপারেশন। দেখ, যেখানকার যেটা স্টাইল হবে সেখানে সেটা মানতে হবে। আমি তাহলে আজকের মতো ডিনারটা করে নিই। দেখা হবে কাল সকালে
এই ব্লগের কন্টিনিউয়েশনে। ততক্ষণ শুভরাত্রি। গুড মর্নিং প্রত্যেককে, লিটল আন্দামান থেকে স্বাগত। কালকের জার্নিটা আমরা ভেবেছিলাম যে কাল সি সিকনেস হবে, যে কারণে প্রথমে একবার ভাবলাম যখন প্রোগ্রাম করি যে একবার যাব, ঘন্টা তিনেকের তো হবে, এমন কি দেখার আছে, দেখে আবার ফেরত জাহাজে ফিরে চলে যাব। কিন্তু সি সিকনেসের আতঙ্কে আমরা এখানে স্টে করেছিলাম, বাট স্টে করতে এসে যেটা বুঝলাম সেটা এটা কিন্তু জান্নাত। জান্নাত ছাড়া কোনো অংশে কিন্তু লিটল আন্দামান কম নয়। কেন বলছি, কালকের ভিডিওতে তো কিছুটা দেখিয়েছি, চলুন আজকে বাকি পোর্শনটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। যেখানেই যাই একটা করে বন্ধু আমার ঠিক জুটে যায়। ইনি এসছেন এখন ম্যাডামকে সকালবেলা বিস্কুট খাওয়াতে হবে, এনাকে বিস্কুট খাইয়ে ট্রিপটা শুরু করব। চলুন। পরের দিন সকালে আমাদের গন্তব্য ছিল ফার্ম টেকরি ওয়াটারফল আর ফার্ম টেকরি ভিউ পয়েন্ট, কিন্তু রাস্তা চিনতে না পারায় আমাদের হোটেলের মালিক রবিন ভাইয়া নিজেই চললেন আমাদের সঙ্গে ফার্ম টেকরি ওয়াটারফলে। কাল প্রথম জায়গাগুলো ঘোরার সময় যতটা ভয় পেয়েছিলাম, আজ কিন্তু তার কিছুই পাইনি। এর অবশ্যই কারণ কালকে আমাদের খুব ভালো অভিজ্ঞতা, আর তার সঙ্গে আজকে আমাদের সঙ্গে ঘোরার সময় রবিন ভাইয়ের উপস্থিতি, যেটা কিন্তু আমাদের প্রতিটা পদক্ষেপে চলার সময় প্রচুর হেল্পফুল হয়েছে। আমি সত্যি কথা বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম হোটেল মালিক আমি খুব কমই দেখেছি। ওয়াও, অসাম অসাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর জলপ্রপাত দেখতে পেলে কিন্তু আর কিছু লাগে না। এই মুহূর্তে আছি ফার্ম টেকরি ওয়াটারফলসে, লিটল আন্দামান। সত্যি কথা বলছি, কেন লোকে আছেন আমি জানি না। আমরা এই মুহূর্তে যেখানটা আছি সেই জায়গাটা হচ্ছে ফার্ম টেকরি ভিউ পয়েন্ট, আর এখান থেকে পুরো শহরটার সুন্দর ভিউ পাওয়া যায়। একবার দেখে নিন, কতটা পরিষ্কার ক্যামেরায় আসবে জানি না, চেষ্টা করবো যতটা দেখানো যায়। বাট জায়গাটা কিন্তু সত্যিই খুব ভালো, আপনারা এলে মিস করবেন না কিন্তু। এরপর আমরা চললাম আমাদের পরবর্তী স্পটে। রবিন ভাইয়া বললেন যে এটা একটা অফবিট জায়গায় নিয়ে যাব, দেখি উনি কোথায় নিয়ে যান। ফার্ম টেকরি থেকে হাটবে ফেরার রাস্তায় ডুগডুগি বলে একটা জায়গা আছে, তো কতটা পরিষ্কার ক্যামেরায় আসছে আমি জানি না। এখানে পুরো ওয়াটার লিলি, মানে যেগুলো আমরা বলি জলপদ্ম বা যেটা আমাদের পুজোয় লাগে, সেই পদ্ম একটা পুকুর জুড়ে পুরো ফুটে আছে। সকাল সকাল অনেকদিন পরোটা খাওয়া হয়নি, আর এখানে যেখানেই পরোটা খাচ্ছি, এক দু জায়গায় খেয়েছিলাম, সেগুলো খেয়ে খুব একটা ভালো লাগেনি। তো আমাদের হোমস্টেতে বললাম যে কোথায় ভালো পরোটা পাওয়া যাবে, দোকানটার ঠিকানা দিল, দোকানটা মিনা হোটেল বলে, আমাদের হোমস্টে থেকে 200-300 মিটার আগে। তো পরোটা খাই, আর অর্পিতা তো একটাই খাবার, সাউথ ইন্ডিয়ান, তো খাকো ওর মতো। অসাম ছেলে। তাহলে ট্যুরটা করে এসে খানিকক্ষণ হোটেলে এসেছিলাম, এসে ফ্রেশ হলাম, একটু রেস্ট করলাম, করে এবার দুপুরের খাওয়া মানে লাঞ্চের জন্য বেরোচ্ছি। আর যেহেতু 24 ঘন্টা ওভার হয়ে গেছিলো, আমাদের স্কুটি দেওয়ার সময় হয়ে গেছিলো, ন্যাচারালি স্কুটি ফেরত দিতে হলো। অজ্ঞতা 12 নম্বরই ভরসা, জিন্দাবাদ 12 নম্বর। চলুন এবার লাঞ্চের জন্য এগোনো যাক। যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাইছেন লিটল আন্দামানে, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা, সরকারি পরিবহন। তো সরকারি পরিবহন আপনারা অনায়াসে অ্যাক্সেস করতে পারেন, এবং এখানকার একটা ব্যাপার, এখানকার লোকজন কিন্তু খুব হেল্পফুল। তো আর এই বৃষ্টি স্নাত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ইচ্ছা না থাকলেও এখন বাঙালি হোটেল খুঁজে পেয়েছি, একটা বাঙালি হোটেলের সন্ধান পেয়েছি, তো সেটার জন্য 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো এগোই, গিয়ে শেয়ার করব কি এক্সপিরিয়েন্স হলো না হলো। অবশেষে
একটা বাঙালি হোটেলের সন্ধান পেয়েছি। জিজ্ঞাসা করি কি খাবার আছে। কাকিমা কি হবে, কি হবে খাবার, কি হবে? বিরিয়ানি। আর কিছু নেই? ভাত নাই, ভাত শেষ হয়ে গেছে। ভাত শেষ হয়ে গেছে, শুধু বিরিয়ানি? বিরিয়ানি ছাড়া আর কিছু নেই। আর এখানকার বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগছে না। তো দেখি, আগে সাউথ ইন্ডিয়ান হোটেল আছে, ওখানে গিয়ে ভাত খেতে হবে। কি করা যাবে, জসমিন দেশে যথাচার। কিন্তু সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টেও আমরা সেদিনকে ভাত পাইনি। অজ্ঞতা কাছাকাছি একটি হোটেলেই দুপুরের লাঞ্চে ভরসা। দুপুরে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর তার সঙ্গে মিক্স ভেজ। এই টোটাল মিলটার খরচা আমাদের দুজনের পড়েছিল 350 টাকা। তবে খাবারের পরিমাণ এবং স্বাদ দুটোই কিন্তু খুব ভালো ছিল। লিটল আন্দামানে যেহেতু সেরকম কোনো জিনিসের চাষাবাদ হয় না সুপারি ছাড়া, সেই জন্য এখানে খাবারের দাম কিন্তু একটু বেশি। আমাদের বিকেলের চা রেডি। আর এই চাটা কোথায় খাবো? এখানে বসে খাবো না, এখানে একটা খুব সুন্দর বাগান আছে এই হোটেলের নিজস্ব। সেই নিজস্ব বাগানে বসে আমরা বিকেলে চা খাবো। আর চা খেতে খেতে আপনাদেরকে বাগানটা দেখাবো, চলুন। ছুটির দিনে এরকম একটা বাগানে, খুব সুন্দর সাজানো বাগানে বসে চা খেতে কার না ভালো না লাগে? আমার তো লাগছে। যদি আপনারাও লাগাতে চান, একই রকম এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে কিন্তু লিটল আন্দামানে এই রিসর্টে অবশ্যই আসতে হবে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে হোটেল সিল্যান্ডের প্রপার্টিয়ার রবিন ভাইয়া। তো ওনার কাছ থেকে শুনলাম সুনামির সময়কার কিছু এক্সপিরিয়েন্স। তা আমি তো শুনলাম, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো সেটা একটু শুনে নিন ওনার কাছ থেকে। भैया सुनामी का टाइम क्या हुआ था? सुनामी के टाइम एक्चुअली जब 26 दिसंबर मॉर्निंग को, तो जिस दिन हमारा ये होटल का इनॉग्रेशन करने के लिए सब रेडी कर रहे थे, तो अर्ली मॉर्निंग 6:30-6 o'clock पे हुआ होगा जब ये सुनामी के जब वेव्स आ रहे थे। तो यहाँ पे पूरे फिशरमैन कम्युनिटी रहते थे पीछे बीच साइड में। तो वो पूरा आवाज़ करके भाग के आ रहे थे कि पानी आ रहा है करके। तो जब वैसे भाग के आने टाइम हमें उतना एक्सपीरियंस नहीं था, क्योंकि दिस इज़ द फर्स्ट टाइम फॉर ऑल ऑफ अस। तो फर्स्ट वेव में उतना इशू नहीं हुआ, सेकेंड वेव्स में भी उतना प्रॉब्लम। जब थर्ड वेव आया उसमें बहुत कुछ डैमेज कर गया। तो जितने भी आदमी थे सबके सब ये हिली लैंड देखकर दौड़ने लगे। मिनिमम आई थिंक अबाउट 4 to 5 days पीपल वर स्टेइंग ऑन द हिल साइड। ये डिफेंस वाले शिप सब आए, फिर वो रेशन लेके आए। इट वॉज समथिंग you can't imagine what happened that day. Like it can't be explained. It was so horrible. So after that they installed all the equipments and all to alert the tsunami and all. And yearly once नहीं से twice ये एक ड्रिल चलता है। एक तहसीलदार ऑफिस से एक ड्रिल इशू करते हैं कि अगर सुनामी आएगा तो आपको क्या क्या करना चाहिए। अगर जो क्लाइमेट है वो कम्प्लीटली चेंज हो गया आफ्टर द सुनामी। सुनामी के पहले ऐसा इतना हीट नहीं होता था, इतना गर्मी नहीं होती थी, अच्छा वेव चलते थे, मतलब अच्छा विंड रहता था। लेकिन अभी सुनामी के बाद से ना ये हीट थोड़ा ज़्यादा ही हो गया है। तो आपको जो ये बीच है ना सर, अंडमान मतलब अंडमान निकोबार में सबसे लॉन्गेस्ट बीच लिटिल अंडमान का ही आपको है। और कहीं भी आपको इतना लॉन्ग लेंथ, मतलब इतना स्ट्रेच में आपको कहीं भी आपको बीच नहीं मिलेगा। सुनामी के बाद से जितने भी सॉल्ट वाटर क्रोकोडाइल है वो पूरा इनहेबिट कर गया है यहाँ पर। तो वही यहाँ के मेन इशू वही है कि क्रोकोडाइल से आपको सेफ रहना है, मतलब वही एक ही मेन प्रॉब्लम है। We have here. Thank you very much. We have enjoyed the stay. Thank you for the stay with us. থ্যাংক ইউ। রাতে যেহেতু আজকে আমাদের জাহাজ আছে, সেহেতু তাড়াতাড়ি খেয়ে নেবো। কেন কি আগের দিনকে সৌরভ বলেছিল যে একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন, তাহলে কিন্তু রোলিংটা অতটা ফিল করতে পারবেন না। উর্বিতার রাতের খাওয়ার আলুর পরোটা, এখানে ওই সকালের পনিরটা আমাদের একটু এক্সট্রা ছিল, সেই পনির, আচার আর পেঁয়াজ চলে এসছে। আর আমি অর্ডার করেছি মিক্স ভেজ, আর তার সঙ্গে হচ্ছে রুটি। তো ওটা আসছে, রেডি হচ্ছে। তো আমরা খেয়ে
খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে যখন আবার বেরোবো তখন কথা হবে। এখানকার লোকেরা লিটল আন্দামানের কতটা ভালো তার একটা এক্সাম্পল দিই। আমি একটু আগে এই ম্যাগনেটটা ফেলে এসেছিলাম রুমে, তো হোটেল মালিক সকালে বলেছে নিঃস্বার্থভাবে ঘুরিয়েছিল আমাদেরকে, অনেকগুলো ফলস দেখিয়ে মানে ফলস ড্যাম সেগুলো দেখিয়েছিল, ভিউ পয়েন্ট। তো এখন উনি কিন্তু প্রায় 2 কিলোমিটার রাস্তা এখান থেকে বিনা স্বার্থে বাইক চালিয়ে এসে কিন্তু ম্যাগনেটটা দিয়ে গেল। তো এটাই হচ্ছে লিটল আন্দামান। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। দাঁড়ান, ব্লগটা এখানেই শেষ নয়। এবারে এই জাহাজের সব থেকে লাক্সারি ক্লাসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের এর আগে নিচের বাঙ্ক দেখিয়েছিলাম, তো যেহেতু ফাঁকা ছিল আমরা আপগ্রেডেশন করলাম। কোনো দিন তো চাপিনি, ভবিষ্যতে কবে চাপবো তারও ঠিক নেই। তো কীরকম দেখতে হয় ফার্স্ট ক্লাস কুপ সেটা একবার শেয়ার করছি, সেটা একবার দেখে নিন। পার্সোনাল ওয়াশরুম, এছাড়াও এখানে পার্সোনাল সোফা, স্টাডি টেবিল, টি টেবিল, আয়না, চেয়ার আর খুব সুন্দর দুটো বেড ছিল। আর পার্সোনাল লকার তো অবশ্যই ছিল। তবে যেহেতু ফেরার দিন আমরা নিম্নচাপে পড়েছিলাম তাই রোলিং আপার ক্লাসে অনেক বেশি ছিল, তাই এত লাক্সারির মধ্যেও আমাদের কিন্তু ফেরার দিন বেশ কষ্ট হয়েছিল। আর এর ফলে অর্পিতা বাচ্চারেক বমিও করে। যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।